আজকের বাংলা বই থেকে ২ বিঘা জমি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই কবিতাটি নিয়ে আলোচনা করব। এর আগে বেশ কিছু কবিতা নিয়ে আলোচনা করেছি। আমাদের প্লেলিস্ট আপনারা চেক করলে সেখানে পেয়ে যাবেন। আশা করি সেগুলো আপনাদের জন্য বেশ উপকারী হবে। সো কথা না বাড়িয়ে আজকে আমরা মূল কবিতায় চলে যাব। নিচে বেশ কিছু শব্দার্থ দেওয়া রয়েছে। আমি সেগুলোতে যাচ্ছি না। একদম আপনারা জাস্ট এটা যখন ভিডিওটা দেখবেন তার আগে একটু বই খুলে শব্দার্থটা পড়ে নিবেন। কেন যাচ্ছে না? এই কবিতাটা এমনিতেই অনেক বড়। সো বেশি সময় লেগে যাবে এইজন্য। অনেকেরই তো আপনাদের আবার ধৈর্য থাকে না, তাই না? আসলে এটা আপনাদের ধৈর্য থাকে না এটা বলা ভুল। প্রায় জনেরই কিন্তু এখন ধৈর্য খুব কম। সো যাই হোক, যেই কারণেই হোক আমরা বা আমি এখন সরাসরি কবিতায় চলে যাচ্ছি। আর যারা সাবস্ক্রাইব করেননি এখনো আমার চ্যানেল দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। সো আমরা শুরু করছি আমাদের আজকের কবিতা ২ বিঘা জমি। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো এইখানে প্রথমে আমি একটু বলে নিই, এই যে এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি ইনি মনে করবেন ইনি হলো রাজা বা মোড়ল বা সমাজের সম্ভ্রান্ত পরিবার অথবা ধনী শ্রেণীর প্রতিনিধি, যিনি শোষণ করেন, মানুষের সম্পত্তি আত্মসাৎ করেন, হ্যাঁ? মানুষকে মানে ধোঁকা দেন, তাদেরকে নির্যাতন করেন। এই যে পাশে ইনি হলেন চাটুকার, ঠিক আছে? মানে যিনি এরকম মোড়ল শ্রেণীর ব্যক্তির আশেপাশে থাকে, সবসময় তার গুণগান গায়, হ্যাঁ? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। সেই বলার লোকটা হলো এইটা, ঠিক আছে? আর এটা হলো উপেন। এর নাম কি? উপেন। হ্যাঁ? এই অন্যের শাসনের অধীনে থেকে জীবন ধারণ করে এরকম শ্রেণীর প্রতিনিধি হিসেবে এখানে কবি তুলে ধরেছেন ইনাকে। তো এর নাম হচ্ছে কি? উপেন। আরো একটা ইম্পোর্টেন্ট কথা বলি, এই কবিতাটা টোটালটাই এই উপেন তার ভাষ্য অনুযায়ী বলা হচ্ছে। মানে এই কবিতাটা তিনি মনে করুন আপনাকে শোনাচ্ছে। হ্যাঁ? তার কণ্ঠে আমরা শুনছি। তার কথায় আমরা বা তার কাছে আমরা শুনছি। সো এতটুকু আপনাকে অবশ্যই বুঝতে হতো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এবার আমরা চলে আসি। শুধু বিঘে ২ ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। এই ২ লাইনে আমরা যদি একটু দেখি, বেশ এখানে কবিতাটা খুবই ইজি। তবে কয়েকটা শব্দ একটু কঠিন লাগতে পারে। যেমন বিঘে মানে কি? বিঘা। আ সো ১ বিঘা যে ব্যাপারটা সেটা বোঝাচ্ছে। এখানে তার ছিল কত? উপেনের ছিল ২ বিঘা জমি, হ্যাঁ? ভুঁই, ভুঁই মানে হলো জমি। তাহলে উপেনের ছিল ২ বিঘা জমি আর সবই গেছে ঋণে। তো উপেনের হয়তোবা আরো জমি ছিল, কিন্তু সে ওই যে ঋণগ্রস্ত হওয়াতে ঋণের টাকা দেওয়ার জন্য হয়তো জমি বিক্রি করেছে। নতুবা অনেক সময় এরকম দেখা যায় টাকা ঋণ নেওয়ার সময় কিছু বন্ধক রাখতে হয়। সেখানে হয়তোবা উপেন জমি বন্ধক রেখে টাকা নিয়েছে বা টাকা পরিশোধ করতে পারেনি। সেই জমিগুলো যারা ঋণ দিয়েছিল তারা নিয়ে নিয়েছে। যে করেই হোক ঋণ পরিশোধের ক্ষেত্রে তার অন্যান্য যে জমি ছিল সেগুলোও চলে গেছে, এটা বুঝিয়েছে ১ম লাইনে। এরপরে আমরা যদি ২য় লাইনটা যেটা বলেছে দেখেন, বাবু বলিলেন। বাবু বলতে এখানে ওই যে আমি বললাম সমাজের মোড়ল শ্রেণী। এখানে তাকে আমরা এখানে রাজা হিসেবে তুলে ধরা হয়েছে। তো যদিও এখানে রাজার কোনো ব্যাপার নাই, আমরা মোড়ল বলব, ঠিক আছে? সো সেই মোড়ল শ্রেণীর তিনি বললেন কি, "বুঝেছ উপেন?" উপেনকে বলছে যে, "উপেন, বুঝতে পারলে? এই জমিটা আমি কিনে নিব।" কোন জমি বলেন তো? এই যে পাশে যে জমিটা দেখা যাচ্ছে, এই জমিটা হলো উপেনের জমি। তো এদিক দিয়ে যাওয়ার সময় উনাদের সাথে, দুজনের সাথে এই উপেনের দেখা হয়। তখন এই মোড়ল শ্রেণীর লোকটা উপেনকে এই কথা বলে যে, "উপেন, তোমার এই জমিটাও আমি কিনে নিব।" এবার কি বলতেছে দেখেন, "কহিলাম আমি।" কে কহিল? কহিলাম মানে কি? বলল। আমি বারবার বলেছি এই কবিতাটা আমরা শুনছি কার কাছ থেকে? উপেনের কাছ থেকে। সো কহিলাম আমি মানে কি? উপেন বলতেছে। তো উপেন বলল, "তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই।" ভূস্বামী মানে কি? জমিদার বলতে পারি, যার অনেক জমি রয়েছে, হ্যাঁ? বা সম্পত্তি রয়েছে। তো তুমি তো অনেক জমির মালিক। ভূমির অন্ত নাই। অন্ত নাই মানে কি? মানে অগণিত জমি তোমার। শেষ নাই, অনেক জমি। "চেয়ে দেখো মোর আছে বড়জোর, মরিবার মতো ঠাঁই।" তখন বলতেছে যে, "তোমার তো অনেক জমি, আর আমারটা একটু দেখো। এইটুকুই আছে আমার শুধু।" মরিবার মতো ঠাঁই বলতে বোঝাচ্ছে খুবই অল্প সামান্য জমিটুকু, এটা বোঝাচ্ছে, এবং শেষ সম্বল এইটা বুঝাচ্ছে মরিবার মতো ঠাঁই বলতে, হ্যাঁ? তারপরে দেখেন এখানে বলছে, "শুনি রাজা কহে।" এই যে রাজা মানে কি? ওই যে মোড়ল শ্রেণী, উনাকে এখানে সম্বোধন করা হচ্ছে। শুনে, শুনি মানে কি? শুনে। শুনে রাজা বলতেছে, "বাপু জানো তো হে, করেছি বাগানখানা। পেলে ২ বিঘে প্রস্থে ও দীঘে সমান হইবে টানা।" ঠিক আছে? এখন এই কথা কে বলল? মোড়ল বলতেছে উপেনকে যে, "উপেন, আমি একটা বাগান করেছি, তুমি নিশ্চয়ই এটা জানো। তো তোমার এই ২ বিঘা জমি যদি আমি পাই তাহলে প্রস্থের দিকে এবং দৈর্ঘ্যের দিকে, দীঘে মানে কি? দৈর্ঘ্য, হ্যাঁ? দৈর্ঘ্যের দিকে একদম সমান, সমান হবে। দেখতেও ভালো লাগবে। আমার বাগানটা একদম চমৎকার হয়ে যাবে।" এই কথা বলতেছে ওই মোড়ল উপেনকে। তারপরে আরো আছে উনার কথা, ওটা দিতে হবে। এই লাস্টের এই কথাটাও ওই মোড়ল শ্রেণীর লোক উনি কিন্তু উপেনকে বলছে যে, "যেহেতু তোমার এই ২ বিঘা জমি আমি পাইলে প্রস্থে দৈর্ঘ্যে একদম ঠিকঠাক হবে আমার বাগান, তোমাকে আসলে দিতে হবে।" মানে এখানে দেখেন একটা বিষয়, এখানে উনি কিন্তু রিকোয়েস্ট করছে না। হ্যাঁ? উনি সরাসরি এসে কি মানে জোর করে তাকে বলতেছে, অর্ডার করার মতো যে, "উপেন, তোমার জমি আছে ২ বিঘা, ওটা আমাকে কিনতে হবে বা আমি কিনবো এটা।" তো এখন উপেন দিবে কি দিবে না বা এটা দেখার কিছু নাই। এইটাই হচ্ছে শোষণ। ঠিক আছে? মানে আপনি কারো মতামতের দাম দিচ্ছেন না। আপনি আপনার মতো করে চাপিয়ে দিচ্ছেন এবং আপনার যেটা খুশি মন চায় সেটা আপনি করে ফেলতেছেন। এবং গরিব শ্রেণী, দরিদ্র ব্যক্তিদের সাথে। তো এইটা তার পরিচয় হিসেবে আমরা পেলাম এখানে। তারপরে এবার বলতেছে দেখেন উপেন, "কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি।" পানি বলতে এখানে হাত। পানি বলতে কি? হাত।
তো বক্ষে মানে কি বুকে, মানে হাত জোর করে যেভাবে বলা হয় আর কি। তো মিনতি করে বলার যে ব্যাপারটা বলতেছে যে কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি, আমি খুবই হাত জোর করে তাকে বললাম সজল চক্ষে, মানে কি সজল চক্ষে বলতে এখানে মানে চোখের মধ্যে জল চলে আসছে, জল টলমল করছে। করুণ রক্ষে গরিবের ভিটেখানি, মানে করুণ রক্ষে মানে কি এখানে কি মানে ওই যে মোড়ল বা রাজা যিনি আসছেন উনি কি ওই উপেনের জমিটা রক্ষা করার জন্য আসছে না। তো এখানে রক্ষা করার ব্যাপারটা ওইভাবে আসে নাই, অর্থটা দিচ্ছে না। এখানে বলছে করুণ রক্ষে গরিবের ভিটেখানি বলতে যে এই গরিবের ভিটেখানি আপনি না কিনে মানে ছেড়ে দেন, এটা কিনে আমাকে আমাকে আসলে পথে বসিয়ে দিবেন না, আমাকে বিপদে ফেলে দিবেন না, আমাকে একটু এইটা এই জমিটা থেকে আপনার দৃষ্টিটা সরিয়ে নেন, এই জমিটা আমারই থাক, আপনি এটা কিনিয়েন না। এই কথা বোঝাচ্ছে কিন্তু একটু অন্যভাবে বোঝাচ্ছে, কারণ কি ওটা মোরল শ্রেণী আর উপেন দরিদ্র শ্রেণী, তার কথার ভেতরেও তো একটু সুর আলাদা হবে, বাক্য আলাদা হবে, না হলে তো চটে যাবে, তাই না? সো এইটা সপ্তপুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া। এখানে বলতেছে দেখেন সপ্তপুরুষ মানে কি, সাত পুরুষ ধরে এইখানেই উপেন বড় হয়েছে, এইখানে তার সবকিছু হয়েছে এবং এই মাটিটা তার কাছে সোনার চেয়েও দামি, এটা বোঝানোর চেষ্টা করছে। হ্যাঁ, দৈন্যের দায়ে বেচিব সে মায়ে, এমনই লক্ষ্মী ছাড়া। এখানে বলতেছে যে দৈন্য বলতে কি বোঝাচ্ছে, দুঃখ দুর্দশা। হ্যাঁ, যে আমি দুঃখ দুর্দশায় আছি, খাইতে পারি না বা এটা করতে পারি না, সেটা করতে পারি না, আমার অনেক কষ্ট। তার মানে কি আমি এইটাকে বিক্রি করে দিব? মানে এটাকে, এই জমিটাকে সে মা হিসেবে তুলে ধরছে। আমরা এমনিই জানি মাতৃভূমি বলে থাকি, কারণ হলো পৃথিবীটাকে আমরা মায়ের সাথে তুলনা করে থাকি। তো সেই দিক থেকে সে বলতেছে যে এটা তো আমার মায়ের মতন, একে কি আমি বিক্রি করে দিব যে আমি একটু দুঃখ কষ্টে দরিদ্রতার মধ্যে আছি তার জন্য? আমি কি এতটাই লক্ষ্মী ছাড়া? আঁখি করি লাল, রাজা ক্ষণকাল রহিল মৌনভাবে। আঁখি লাল করে মানে কি, চোখ লাল লাল করে, মানে চোখ গরম করে রাগ দেখিয়ে রাজা কিছুক্ষণ চুপ করে থাকলেন, মানে ওই মোড়লটা কিছুক্ষণ চুপ করে থাকলেন। কহিলেন শেষে ক্রূর হাসি হেসে, ক্রূর মানে কি শয়তানি হাসি হেসে, হ্যাঁ, শয়তানের মতো হাসি হেসে তিনি কি বললেন, আচ্ছা সে দেখা যাবে। তখন তিনি বলে গেলেন ভাব দেখিয়ে যে ঠিক আছে তুমি বললা, আমি মাথায় নিলাম, দেখবো কি করা যায়। মানে এমন ভাবটা দেখছেন যে জমির মালিক কিন্তু উপেন, সে বিক্রি করতে চাচ্ছে না, সে তার কাছে করজোরে, আবার রাজার কাছে করজোরে ভিক্ষা চাচ্ছে যে এটা আপনি কিনিয়েন না। হ্যাঁ, মানে ও উপেন না চাইলেও এটা কিনবে, ব্যাপারটা এরকম। এবং তারপরে আবার রাজা এই শেষ কথাটা দেখেন, আচ্ছা সে দেখা যাবে, মানে এমন ভাব দেখা দিচ্ছে যেন ওই জমিটা রাজার, উপেন তার কাছে এসে ধার চাইছে জমিটা আমাকে একটু দেন। তখন রাজা ভেবে বলতেছে, বা ওই লোকটা ওই মোড়লটা ভেবে বলছে ঠিক আছে আমি ভেবে দেখবো তোমাকে দেওয়া যায় কিনা। কেমন হয়ে গেল না? তো এইটা দিয়ে স্পষ্টভাবে এখানে কবি বোঝানোর চেষ্টা করেছেন যে মোড়ল শ্রেণী অথবা শোষক শ্রেণীর মানুষজন তারা কিভাবে দরিদ্রদেরকে শোষণ করে। পরে ইয়েগুলোতে আসি, লাইনগুলোতে। পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে, মানে ১.৫ মাস পরে, ঠিক আছে? ১.৫ মাস পরে ভিটে মাটি ছেড়ে, মানে এই জমিটা অলরেডি কিনে ফেলেছেন, বা কিনে ফেলেনি আরকি, দখল করে ফেলেছেন। বাহির হইনু পথে। বাহির মানে কি বের হয়ে যাওয়া, হইনু মানে হলাম, পথে, পথে বের হয়ে গেলাম। মানে আমার তো আর জমি নাই। মানে কে বলতেছে এটা? উপেন। করিল ডিক্রি, ডিক্রি বলতে কি মামলা, ডিক্রি বলতে মামলা। করিল ডিক্রি সকলই বিক্রি মিথ্যা দেনার খাতে, ক্ষতে, ক্ষতে মানে কি স্বাক্ষর। তো মিথ্যা স্বাক্ষর দিয়ে মানে একটা মামলা করে উপেনের কাছ থেকে এই সবগুলো জমি হস্তগত করে নিলেন কে? মোড়ল বা রাজা। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। এই লাইনটা অনেক বেশি ফেমাস। সো এইখানে কি বলছে, এই জগতে হায়, এই পৃথিবীতে, আফসোস করে বলতেছে উপেন, এই পৃথিবীতে সেই জনই বেশি চায় যার অনেক বেশি বেশি সম্পত্তি আছে, সম্পদ আছে, ওই লোকটা আরো বেশি চায়, তার চাহিদাই যেন শেষ হয় না। রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি, মানে রাজা, রাজা এখানে দেখেন সুন্দর করে এখানে তুলনা দেখিয়েছে, একজন রাজা, তার তো সে কেন রাজা হয়েছে, ধন দৌলত অনেক বেশি আছে সকলের চেয়ে, এই জন্যই তো তিনি রাজা। কিন্তু সেই রাজাই কি করেন, চুরি করেন, চুরি করেন বলতে হস্তগত করে ফেলেন কি, কাদের জমি বা ধন সম্পত্তি, সমস্ত কাঙালের ধন চুরি। এখানে বলতেছে কাঙাল বলতে কি, দরিদ্র অসহায় ব্যক্তিবর্গের যে সম্পত্তি রয়েছে, জমি জমা রয়েছে বা যাই থাকুক, সেটা ধীরে ধীরে নিজের করে নেন কারা, এই রাজা শ্রেণীর লোকেরা। মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে, তাই লিখি দিল বিশ্ব নিখিল দুবিঘার পরিবর্তে। এখানে আবার উপেন নিজেই নিজেকে একটু সমবেদনা জানাচ্ছে, নিজেকে একটু বলছে, বুঝাচ্ছে কি, যে আমি মনে মনে ভাবছি ভগবান মানে বিধাতা নিশ্চয়ই আমাকে, এই ছোট্ট ২ বিঘা জমি আমার ছিল, এই ২ বিঘার জন্য আমার মানে আমাকে এটার প্রতি অনেক টান, অনেক মহব্বত, এই ছোট্ট একটা জায়গায় এই মহব্বত টান এগুলা মনে হয় বিধাতা চাচ্ছেন না। তার জন্য তিনি কি করলেন, এই ছোট্ট জমিটুকু এই মোড়লকে দিয়ে দিলেন। আর বিধাতা আমাকে পুরো বিশ্ব, নিখিল বলতে কি পুরো পৃথিবীটাই, হ্যাঁ পুরো পৃথিবীটাই আমাকে লিখে দিলেন কিসের পরিবর্তে, এই ২ বিঘা দিলেন মোড়লকে। সেই এই ২ বিঘা দেওয়ার পরিবর্তে বিধাতা মনে হয় আমাকে পুরো মানে পৃথিবীটাই লিখে দিলেন। এই কথাটা সে নিজেকে কিন্তু কি জাস্ট একটু বুঝানোর জন্য বলতেছে, হ্যাঁ। তারপরে আমি দেখি সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য। তিনি উপেন তখন সন্ন্যাসীর বেশ ধরে বিভিন্ন দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন সাধুর শিষ্য হচ্ছে।
শিষ্য বলতে কি বোঝাচ্ছে? ছাত্র বলতে পারি বা তাকে কাউকে অনুগত করে যে সেরকম, হ্যাঁ? মানে ভক্ত বলা যায় এক কথায়। কত হেরিলাম, হেরিলাম মানে কি দেখলাম। কত দেখলাম মনোরম ধাম, মানে কত সুন্দর জায়গা বা বিভিন্ন স্থান আমি দেখলাম। কত মনোরম দৃশ্য, কত সুন্দর চমৎকার দৃশ্যও আমি দেখলাম। ঠিক আছে? কখন কিভাবে দেখলো? যখন সন্ন্যাসী হয়েছে, দেশে, দেশে ঘুরে বেড়াচ্ছে তখন এগুলো সে দেখতে পাচ্ছে। ভূধরে, সাগরে, বিজনে, নগরে। এখানে ভূধরে বলতে কি? পাহাড় পর্বত। সাগরে বলতে কি? সমুদ্র বা পানি, জল জলভূমির যে জলস্থানের কথা বলা হচ্ছে আরকি। বিজনে বলতে কি? বন জঙ্গলের ব্যাপারটা আসছে। আবার কি নগরে বলতে কি? শহর এলাকায়। হ্যাঁ? তো বিভিন্ন জায়গায় সে ঘুরেছে। যখন যেখানে ভ্রমি, ভ্রমি মানে কি? ভ্রমণ করি। যখন যেখানে আমি ভ্রমণ করি, আমি যাই, তবু নিশিদিনে ভুলিতে পারিনে সেই ২ বিঘা জমি। যতই আমি এখানে ওখানে ঘুরে বেড়াই, তারপরও আমি দিনরাত আমার মাথায় শুধু একটা কথা আসে কি? আমার ২ বিঘা জমির কথা আসে। আমি ওই ২ বিঘা জমির কথা ভুলতে পারি না। এটা বোঝাচ্ছে উপেন, হ্যাঁ? তারপরে দেখুন, হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর ১৫-১৬। তো এইভাবে এখানে ওখানে ঘুরে ফিরে তার ১৫ বা ১৬ বছরের মতো কেটে গেল উপেনের। একদিন শেষে ফিরিবার দেশে বড়ই বাসনা হলো, এবং একদিন হঠাৎ করে তার দেশে মানে নিজ এলাকায় তার জন্মস্থানে তার সেই ২ বিঘা জমির কাছে তার ফিরে আসার খুব ইচ্ছে হলো। তারপরে এখন দেখেন এখান থেকে একটু অন্যরকম লাইনগুলো আসছে। নম, নম নম সুন্দরী মম জননী বঙ্গভূমি। এখানে বঙ্গভূমি বলতে কি বোঝাচ্ছে? তার ওই যে জন্মস্থানের কথা বোঝাচ্ছে। তাকে সে শ্রদ্ধা জ্ঞাপন করতেছে, মানে ভালোবাসা জ্ঞাপন করতেছে। তার প্রতি তার যে মায়া মহব্বত টান, সেটা সে এখানে বুঝিয়েছে উপেন এই লাইনের মাধ্যমে, হ্যাঁ? গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি। এই যে এখানে দেখেন এগুলো কিন্তু প্রশংসা বাক্য। কার? ওই যে জন্মভূমির, তার জন্মভূমির যে সুন্দর বৈচিত্র্য, সেগুলারই একটা প্রশংসা বাক্য এখানে আসছে। গঙ্গার তীর, গঙ্গা নদীর যে পাড় রয়েছে, স্নিগ্ধ সমীর, খুবই সুন্দর স্নিগ্ধ বাতাস, সমীর বলতে বাতাস এখানে, জীবন জুড়ালে তুমি। সেগুলো যেন গঙ্গার যে পাড় রয়েছে, তীর রয়েছে, আবার যে সুন্দর হালকা, হালকা বাতাস আসছে, এগুলো যেন কবি এই যে উপেনের প্রাণটা জুড়িয়ে দিচ্ছে, প্রাণটা জুড়িয়ে যাচ্ছে উপেনের, সেটা বুঝাচ্ছে। অবারিত মাঠ, গগন ললাট চুমে তব পদধূলি। এর বলতেছে মানে বিস্তর মাঠ, তারপরে আকাশ যেন তোমার পদধূলি মানে চুমু খাচ্ছে সেখানে। এখানে বলতেছে আর কি, মানে আমরা দেখি না যে পুরো দিগন্ত যদি তাকাই আমরা বিস্তর মাঠের দিকে, একটা সময় মনে হবে যে আকাশ এসে সেই মাঠের সাথে কি মিশে গেছে। সো এটা এখানে বোঝানোর চেষ্টা করছে। আরেকটা দেখুন, ছায়া সুনিবিড়, শান্তির নীড়, ছোট, ছোট গ্রামগুলি, এবং তিনি বলতেছেন যে তার এই জন্মস্থানে বা তার এলাকাতে এই যে মানে যেখানে সেখানে সুন্দর ছায়া পড়ে আছে, শান্তি, সুখ, সমৃদ্ধি নিয়ে ছোট, ছোট ঘরগুলো রয়েছে, যেগুলো কিন্তু কি করে? মানে তার কাছে প্রচন্ড ভালো লাগে। তার খুবই ভালো লাগছে, হ্যাঁ? তো এটা কেন বলছে উপেন বলেন তো? উপেন কিন্তু ওই যে তার ইচ্ছা হলো তার নিজ এলাকাতে ফিরে আসার। তো তখন সে ফিরে আসছে আর এগুলো দেখছে আর সেগুলো বর্ণনা করছে, হ্যাঁ? পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা গেহ। এখানে বলতেছে পল্লব ঘন মানে কি? পাতা। পল্লব বলতে পাতা। পাতা মানে ঝাঁকড়া পাতাযুক্ত আমের যে বাগানগুলো রয়েছে, আম গাছগুলো রয়েছে, এবং রাখালের যে মানে ঘরগুলো রয়েছে সেটার কথা বলতেছে। স্তব্ধ, অতল। এখানে দেখেন, স্তব্ধ, অতল, দিঘি কালো জল, নিশীথ শীতল স্নেহ। এবং এই যে দিঘির কালো জল এবং বিভিন্ন যে স্তব্ধতা, সুন্দর একটা নীরবতা, সুন্দর ভালো লাগার যে একটা পরিবেশ, এক কথায় এখানে টোটালি এই উপেন পরিবেশের যে মাধুর্যতা, সেটা তুলে ধরার জন্য এই মানে অংশগুলো সে কিন্তু বর্ণনা করে যাচ্ছে। এগুলা কিন্তু তার কাছে কি লাগছে? খুবই ভালো লাগছে। তার জন্য বর্ণনা করছে। বুক ভরা মধু বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে। দেখেন দারুণ একটা দৃশ্যপট এখানে। মানে বুক ভরা মধু বলতে কি এখানে বোঝাচ্ছে যে তার সুখ শান্তিতে মন একদম পরিপূর্ণ। সে খুব খুশি। তার জীবন নিয়ে সে খুবই সুখে আছে। এরকম গ্রামের বধূরা যারা, তারা কি বলতেছে? তারা হলো জল নিয়ে যাচ্ছে। কোত্থেকে? এই নদী থেকে জল নিয়ে যায়। আগের যুগে কিন্তু এটা হতো। হ্যাঁ? নদী থেকে পানি নিয়ে যেয়ে সবাই যে ঘরের কাজকর্ম সেটা করত। তো সেটা বলেছে, মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। এবং এই যে মা বলতে কি বোঝাচ্ছে? মা বলতে তার যে এই মানে জমি বা তার যে সম্পত্তি ছিল বা তার যে মাতৃস্থান, এই কথাটার কথা বলতেছে। সো এইটা বলতেই যে তার চোখের মধ্যে জল চলে আসছে, এটা সে বুঝিয়েছে। হ্যাঁ? ২ দিন পরে ২য় প্রহরে প্রবেশিনু নিজ গ্রামে। ২ দিন এইভাবে সে বিভিন্ন দৃশ্য দেখছিল, ভালো লাগছিল, বর্ণনা করছিল। তারপর ২য় প্রহরে, দেখেন প্রহর বলতে ৩ ঘন্টা বোঝাচ্ছে। তাহলে ৩ আসলে ২৪। তাহলে কয়টা প্রহর? একটা দিনে ৮ টা প্রহর। তো ২য় প্রহর বলতে কি? মানে ১ম এক প্রহর গেল ৩ ঘন্টা, তারপরের প্রহর ৩ ঘন্টা। এরকম একটা হিসেব আসবে, হ্যাঁ? তো ২য় প্রহরে কি হলো? সে তার নিজ গ্রামে প্রবেশ করল উপেন। কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা করি বামে। মানে কুমোরের যে বাড়ি রয়েছে, কুমোর বলতে কি? যারা হাঁড়ি পাতিল তৈরি করে মাটিতে, হ্যাঁ? তাদের বাড়িটা দক্ষিণ দিকে, দক্ষিণ পাশে ছেড়ে, ছাড়ি বলতে ছেড়ে, ওটা পাশ কাটিয়ে চলে এসে রথতলা করি বামে, মানে রথতলা রয়েছে সেটাকেও বাম দিক থেকে পাশ কাটিয়ে চলে এসে রাখি হাট খোলা, নন্দির গোলা, মন্দির করি পাছে। এই যে দেখেন
রাখি হাটখোলা এই একটা জায়গা, নন্দীরগোলা এই জায়গা এবং মন্দির রয়েছে, এই জায়গাগুলোকে সে মানে পাশ কাটিয়ে চলে আসছে, ওগুলো ছাড়িয়ে সে চলে আসলো তৃষাতুর শেষে পৌঁছিনো এসে আমার বাড়ির কাছে, এবং তৃষ্ণার্ত হয়ে শেষমেশ সে তার নিজ বাড়ির কাছে এসে পৌঁছালো। ঠিক আছে, পৌঁছিনো মানে কি, পৌঁছানো। হ্যাঁ, এবার দেখেন পরের লাইনগুলো শুরু হচ্ছে। এখানে আমরা দেখছি, দেখেন, ধিক ধিক ওরে শতধিক তোরে নীলাজ কুলোটা ভূমি। এখন সে একটু মনের মানে আক্ষেপ থেকে বলছে, ক্ষোভ থেকে বলছে যে তোমাকে ধিক্কার জানাই, হ্যাঁ, অনেক অনেক ধিক্কার জানাই, তুমি এরকম মানে কি হবে, এরকম একটা বাজে একটা জমি হয়ে গেছো, এটা ভূমি হয়ে গেছো, এটা বোঝাচ্ছে। তারপরে দেখেন, যখনই যাহার তখনই তাহার, এই কি জননী তুমি, যখন যে তোমার থাকবে তখনই তুমি তার হয়ে যাবে, এইটাই কি তুমি মা, মানে জননী বলতে কিন্তু এখানে মা বোঝাচ্ছে। হ্যাঁ, তুমি কি এরকমই আসলে যে যেই তোমার দখল নেবে তখন তুমি তার হয়ে যাবে, মানে এটা দেখেন ক্ষোভ থেকে, জমি জমা তো তাই না, যার দখল আছে সেই তো সেটার মালিক। সো এখানে কিন্তু তার আবেগ এবং তার ভেতরে যে আক্ষেপ, এতদিনের সে একটা অভিমানযুক্ত একটা কথা সেখানে তুলে ধরছে। তারপরে দেখি, সে কি মনে হবে একদিন যবে ছিলে দরিদ্র মাতা, আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা। এখন এখানে আবার বলতেছে, ওই যে আমরা অনেক সময় বলি না একটু খোঁটা মেরে কথা বলা হয় না, তো ওই তার ওই জমিটাকে সে বলতেছে, তোমার কি সেটা মনে হয় বা মনে পড়তেছে এখন যে এক সময় তুমি খুবই দরিদ্র ছিলা, মানে তার কাছে যখন সে ছিল, এই জমিটা তার আন্ডারে যখন ছিল তখনকার কথা সে মনে করিয়ে দিচ্ছে জমিকে। আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা, তোমার এই যে আঁচল ভরে বলতে কি, জমিতে, এক কথা ওই জমির পুরো জমিতে বিভিন্ন ফল ফুল শাকসবজি থাকতো। এই দিনের কথাগুলো সে এখানে ওই জমিকে অনেকটা আক্ষেপের সুরে একটু কি বলবো, খোঁটা মেরে কথাগুলো বলতেছে। হ্যাঁ, তারপরে একটু দেখি নিচে, আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ। সো এখানে এই যে রীতে মানে হচ্ছে কারণে, মানে আজকে কোন কারণে, কি কারণে তুমি কাকে ভুলাইতে, মানে ভুলানোর জন্য, মন ভুলানোর জন্য। অনেক সময় আমরা দেখি না, কোনো একটা ছোট বাচ্চাদেরকে একটা খেলনা নেওয়ার জন্য সে চিৎকার চেঁচামেচি করছে, কান্না করছে, তাকে মনটাকে ডাইভার্ট করার জন্য আমরা অন্য কিছু বলি, তো এটাকে এই ভুলানোর ব্যাপারটা, ভুলাইতে বলতে এই ধরনের সিচুয়েশনের কথা এখানে বলা হচ্ছে। তো কার মন ভুলানোর জন্য তুমি এরকম সাজসজ্জা, এরকম বেশ ধরেছো, এরকম মানে খুব সাজুগুজু করে আছো। পাঁচ রঙা পাতা অঞ্চলে গাঁথা পুষ্পে খচিত কেশ। পাঁচ রঙা পাতা অঞ্চলে গাঁথা মানে বিভিন্ন রঙের পাতা বা বিভিন্ন গাছপালায় ভরপুর হয়ে গেছে এই জমিটা এখন, পুষ্পে খচিত কেশ। এখন পুষ্প মানে হয়তোবা দেখা যাচ্ছে জমিটাকে আরেকটু আপগ্রেড করে ফেলা হয়েছে, সেখানে বিভিন্ন ফুলের গাছ লাগানো হয়েছে। যাই হোক, যেহেতু বাগানের জন্য মোড়ল কিনতে চেয়েছিল এই জায়গাটা, তো তিনি তার মতো করে এটাকে সুন্দর করে সাজিয়েছেন, সেটাকেই দেখে উপেন এখানে আক্ষেপ করে কথাগুলো বলছে। তারপরে আমি দেখি, আমি তোর লাগি ফিরেছি বিভাগী গৃহহারা সুখহীন। আমি তোমার জন্য এই তুমি ছিলা না আমার কাছে, মানে কাকে বলছি, জমিকেই বলছি, কিন্তু আমি তোমার জন্য গৃহহারা হয়েছি, এখান থেকে চলে গেছি, এখানে ওখানে ঘুরে ফিরেছি, সুখ শান্তি আমার কিন্তু ছিল না। তুই হেথা বসি ওরে রাক্ষসী হাসিয়া কাটাস দিন, মানে এখানে বলতে, আর তুই এখানে বসে থেকে এই যে অন্যের আন্ডারে যাওয়ার পর খুব সাজুগুজু করে আছিস, সাজানো গোছানো হয়ে আছিস, মানে ওকে রাক্ষসী, মানে জমিটাকে রাক্ষসী হিসেবে এখানে তুলে ধরতেছেন উপেন, যে দিয়ে খুবই হাসি খুশি দিন কাটাচ্ছিস। এটা উপেনের কল্পনা মাত্র। হ্যাঁ, এই জমিকে ঘিরে তার কল্পনা, অভিমান থেকে এগুলো কথাগুলো আসতেছে। ধনীর আদরে গরব না ধরে এতই হয়েছ ভিন্ন, কোনোখানে লেশ নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন। মানে ধনীর আদর পেয়ে, যত্ন পেয়ে মানে গর্ব না ধরে, ঠিক আছে, এই যে গরব না ধরে বলতে কি, মানে ধনীর আদর পাইছো আর খুব গর্বিত মনে হচ্ছে নিজেকে, তাই না, এবং খুব নিজেকে ভিন্ন ভিন্ন মনে হচ্ছে, তাই তো। কোনোখানে লেশ নাহি অবশেষ, মানে তোমার কোনো জায়গায় একটু মাত্র আমার সময় তুমি যেরকম ছিলা জমি, তোমাকে আমি আমার সময় যেরকম ভাবে রেখেছিলাম, তার তো একটু অংশ বাকি নাই, ওইরকম তো আমি কিছুই দেখতে পাচ্ছি না, তুমি তো পুরোটাই চেঞ্জ হয়ে গেছো। সেদিনের কোনো চিহ্ন, তার কোনো একটা চিহ্নও দেখতে পাচ্ছি না, ছিটে ফুটাও তোমার মধ্যে আর দেখা যাচ্ছে না। এটা কিন্তু ক্ষোভ থেকে কথা বলতেছে, হ্যাঁ, অভিমান থেকে। কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধা হরা সুধারাশি, তুমি একটা সময় কল্যাণময়ী ছিলে, আমার জন্য কল্যাণ বয়ে এনেছো, তোমাকে নিয়ে আমি আমার ক্ষুধা নিবারণ করতাম, তোমাতেই আমি হচ্ছে কি আমার চাষবাস করতাম, বা যেভাবেই থাকি আমি, মাথা গোজার ঠাঁই ছিল তোমার মধ্যে, তো সেখানে আমি কি একটা সময় ভালো থাকতাম, কল্যাণকর ছিলে তুমি একটা সময় আমার জন্য। যত হাসো আজ যত করো সাজ ছিলে দেবী হলে দাসী। এই কথাটা দেখেন দারুণ। তো তুমি এখন যাই করো, তুমি এখন যতই সেজে গুজে থাকো, যতই গর্ব করো যে তুমি বড় লোকের আন্ডারে চলে গেছো, তো দিয়ে মনে করতেছো তুমি দেবী হয়ে গেছো, মানে কি তুমি অনেক উচ্চ শ্রেণীর হয়ে গেছো, না, উল্টা তুমি দাসী হয়ে গেছো। আমি তোমাকে কত যত্ন করতাম, মানে সুন্দর করে চাষ করে, তারপরে জমিতে বিভিন্ন আমি ফসল ফলাতাম, কত যত্ন নিতাম। এখন কি বড়লোক এই যে মোড়লের আন্ডারে আছো, সে কি এত ওরকম যত্ন করে আমার মতন? তো সে তো তোমাকে দাসীর মতো যত্ন করে। তো এখানে বুঝাচ্ছে, দেখেন আক্ষেপের সুরটা এখনো কিন্তু রয়ে গেছে এই লাইন পর্যন্ত। এবার দেখি, বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি, মানে আমার চোখগুলো একদম কেমন হয়ে গেছে, খুবই কষ্ট হচ্ছে সবগুলো দেখে, খুব অশান্তি লাগতেছে, এবং চারিদিকে আমি একটু
মানে দেখতেছি ঘুরে, ঘুরে আমার মনটা আনচান করতেছে। এই ব্যাপারটা, হ্যাঁ? প্রাচীরের কাছে, এখানে দেখেন প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ, এ কি? মানে তখন সে এদিক ওদিক ঘুরে দেখতে, দেখতে দেখে যে প্রাচীর তুলে দিছে মোড়ল এই জমিটার চারদিকে। তার পাশেই ওই উপেনের লাগানো যে আম গাছটা ছিল, যে আম গাছে সে ছোটবেলায় আম কুড়াতো সেগুলো নিচে আসবে। তো সেই আম গাছটা এখনো রয়ে গেছে। মানে সবকিছু কিন্তু চেঞ্জ হইছে। কিন্তু ওই আম গাছটা এখনো রয়েই গেছে ওইখানে। বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা। তো উপেন যে সেই আম গাছের ছায়াতে বসলো, তখন তার এই যে আক্ষেপ, খারাপ লাগা এগুলা একটু, একটু করে কমতে শুরু করলো। একে, একে মনে উদিল স্মরণে বালক কালের কথা। উদিল মানে কি? উদয় হলো বা মানে সেগুলো মনে পড়লো, হ্যাঁ? মনে উঁকি মারলো। সো তার ছোটবেলার সেই কথাগুলো ধীরে, ধীরে তার মনে হতে লাগলো। কি মনে হতে লাগলো দেখি? সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিক ঘুম। জ্যৈষ্ঠ মাসের যে ঝড় হতো, তখন রাতে ঘুম ঠিকঠাক হইতো না। কেন হতো না সেটা বলতেছি। অতি ভোরে উঠি, তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম। কারণ কি? খুব তাড়াতাড়ি করে ভোরবেলাতে উঠেই তাকে আম কুড়াইতে যাইতে হবে। এইজন্য রাতের বেলা ঘুম হইতো না। আবার ঝড় হইতো যেহেতু, সেক্ষেত্রেও কিন্তু রাতের বেলা যে ঘুমানো যাইতো এমনটাও কিন্তু নয়। গ্রামে যারা বসবাস করেন তারা কিন্তু এটা ফিল করেন অনেকটা। সবসময় সবাই একটু ভয়ের মধ্যে থাকে। কখনো কি গাছ ভেঙে পড়বে কিনা? কারোর ঘরের টিন উড়ে গেল কিনা? এই যে বিভিন্ন ভয় ভীতির জন্য ঝড় এলে কিন্তু রাতে ঘুম একটা ধরতে খুব একটা চাইতো না, হ্যাঁ? তারপরে দেখি সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন। তো সেই যে স্তব্ধ দুপুরবেলা পাঠশালা পালিয়ে এখানে আসতাম, বসতাম, ভালো লাগতো সেই সময়গুলো। ভাবিলাম, হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন? এখানে এই যে আফসোস করতেছে উপেন যে, আহা! সেই জীবনটা, সেই সময়টা কি আমি আর কখনো খুঁজে পাবো বা কখনো কি ফিরে পাবো? সহসা বাতাস ফেলে গেল শ্বাস, শাখা দুলাইয়া গাছে। হঠাৎ করে একটা দমকা হাওয়া আসলো। ওই আ মানে গাছের ডালপালা নাড়িয়ে গেল এক কথায় ওই বাতাসে। আর তখন কি হলো দেখেন, ২ টি পাকা ফল লোভিল ভূতল আমার কোলের কাছে। হ্যাঁ, ২ টা পাকা ফল তখন ওই গাছের যে বাতাসে যে ঝাপটা খেলো তার জন্য ২ টা পাকা আম নিচে পড়ে গেল এবং খুব কাছাকাছি পড়ল উপেনের। কাছেই একদম। তখন দেখেন উপেন কি বলতেছে, ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা। এই যে এখানে দেখেন মাতা বলতে আমি বারবার বুঝিয়েছি ওই জন্মস্থান, ওর এই মাতৃস্থানকেই বুঝাচ্ছে। তখন সে বলতেছে, আমার মনে হলো এতক্ষণ পরে আমার এই জন্মস্থান বা আমার এই মাতা সে আমাকে, আমার মা আমাকে চিনতে পারল। তারপরে কি বলছে দেখেন, স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানো মাথা। এবং মানে উপেন ভাবতেছে তার মা মানে জন্মস্থান সে তাকে চিনতে পেরেছে এবং চিনতে পেরে তাকে আমগুলো গিফট করেছে। যাই হোক এটা মানে জাস্ট একটা চিন্তা, ঠিক আছে? এটাকে ওইভাবে নেওয়ার কিছু নাই। তারপরে কি করলো? তার আ আ এই চিন্তা যখন তার মাথায় আসলো, সে এটা মনে করলো যে তার মাই হয়তো তাকে চিনতে পেরেছে। মানে মাতৃভূমিটা চিনতে পেরেছে। এতক্ষণ যে মাতৃভূমির প্রতি তার আক্ষেপ ছিল সেটা একটু দূর হয়ে গেল এবং খুবই ভালোবাসা শ্রদ্ধাতে সে ওইখানে একটু মাথা ঠুকে আসলে সম্মান করলো। ঠিক আছে? অনেকটা সিজদা দেওয়ার মতো অবস্থা। হ্যাঁ? হেনকালে হায় যমদূত প্রায় কোথা হতে এলো মালি। এখানে বলছে হেনকাল মানে একটু সময়ের মধ্যেই, হঠাৎ করেই এটা বলতে পারি। হঠাৎ করে যমদূতের মতো কোথা থেকে একজন মালি চলে আসলো। ঝুঁটি বাঁধা উড়ে সপ্তম সুরে। উড়ে বলতে এখানে উড়িষ্যার লোক। ভারতে উড়িষ্যা আছে না? উড়িষ্যার লোক সে কথা বলছে। তার ঝুঁটি বাঁধা আছে এই উড়িষ্যার লোকের। সে সপ্তম সুরে মানে কি? উচ্চ স্বরে। উচ্চ স্বরে কি বলতেছে? পারিতে লাগিল গালি। মানে ওকে গালাগালি শুরু করে দিল চিৎকার করে, করে। তখন কি বলতেছে দেখেন, কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব। তখন উপেন বলতেছে, আমি তো আমার সবকিছুই দিয়ে দিয়েছি। ২ টি ফল তার করি অধিকার। এত তারই কলরব? এই যে ২ টা ফল পাইছি আমি আম, এই ২ টা তো কুড়িয়ে পেলাম আমি। আমি তো ছিঁড়েও নিই নাই। তার জন্য এত চিৎকার চেঁচামেচি, এত গালিগালাজ করতে হবে? মানে এটা উপেন বলতেছে ওই মালিকে, হ্যাঁ? তখন কি বলতেছে দেখো, চিনিল না মোরে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ। মানে এখানে বলতেছে যে আমাকে না চিনে ওই মালিটা আমাকে না চিনে আমাকে ধরে পাকলে মানে চ্যাংদোলা করে এক কথায় বলতে পারি আমরা নিয়ে গেল। কোথায় নিয়ে গেল? বাবু ছিপ হাতে পারিষদ সাথে ধরিতেছিলেন মাছ। পারিষদ মানে কি? ওই যে চেলা-চ্যাপ্টা যারা থাকে আরকি সাথে। তো ওই লোকজনকে সঙ্গে নিয়ে ওই বাবু মানে ওই যে রাজা বা মোড়লটা সে হলো মাছ ধরতেছিলেন পুকুরে। তখন কি হলো? শুনি বিবরণ ক্রোধে তিনি কন, মারিয়া করিব খুন। তো এই সব ঘটনা খুলে বলল যখন উপেন বা ওই মালিটা, তখন ওই বাবু মানে ওই মোড়ল বা ওই রাজাটা বলতেছে, একদম মেরে খুন করে ফেলবো, হ্যাঁ? বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। এই কথাটা দেখেন মজার। ওই যে চেলারা যারা থাকে না নেতার পাশে, নেতা যেটুকুই বলে ওই নেতার চেলারা তার থেকে মনে হয় দ্বিগুণ আস্ফালন, লাফালাফি, চিৎকার চেঁচামেচি করে। ঠিক তেমনটাই ঘটনা এখানে ঘটতেছে। আমি কহিলাম শুধু ২ টি আম ভিখ মাগি মহাশয়। বাবু কহে হেসে ব্যাটা সাধু বেশে পাকা চোর অতিশয়। তখন উপেন বলতেছে আমি শুধু তার কাছে চাইলাম, বললাম আমি তাকে যে আমি তার কাছে এটা চাচ্ছি যে আমাকে এই ২ টা আম ভিক্ষা দেন। ভিক্ষা হিসেবে দেন। কিন্তু বাবু মানে ওই মোড়ল বা ওই রাজা হেসে বলতেছে, "বেটা তুমি সাধু বেশ ধরে চুরি করতেছো না, পাকা চোর হয়েছো।" এইটা বোঝাচ্ছে। মানে উল্টা চোরের অপবাদ। দেখেন ঘটনা কি হইল? ওই মোড়লটাই কিন্তু উপেনের জমিটা মানে মিথ্যা মামলা
হামলা করে কেড়ে নিল। তারপর সেই জমির থেকে উপেনের লাগানো গাছেরই ২ টা আম, তাও আবার বাতাসে পড়ে গেল। সেই আমটা উপেন নিল। সেই আম নেওয়াতে আবার উল্টা ওই উপেনকেই চোর সাজানো হচ্ছে এখানে। ঘটনাটা দেখেছেন? কত খারাপ একটা অবস্থা। আমি শুনে হাসি, আঁখি জলে ভাসি, এই ছিল মোর ঘটে। আমি তখন উপেন বলছে, "আমি এই কথাটা শুনে যে আমাকে যখন চোর বানায় দিল, আমি এটা শুনে হাসতেছি। আর চোখে জল চলে আসছে আমার। আর ভাবতেছি আমার ঘটে, ঘটে বলতে কি মগজে বা মাথায়। যে আমার মাথায় এই ছিল, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। তুমি মহারাজ মানে তুমি যে এই মোড়লকে উদ্দেশ্য করে বলতেছে, মহারাজ তুমি তো সাধু হয়ে গেলা আর আমি হলাম চোর। মানে এটা একটু ব্যঙ্গ করে বলা হচ্ছে যে আমার জিনিসপত্র তুমি হস্তগত করে আজকে আমাকেই বলতেছো চোর। যেখানে চোর হওয়ার কথা তোমার, যেখানে চোর বলার কথা তোমাকে, সেখানে তুমি উল্টা আমাকেই দোষ দিচ্ছ। তো এই হলো কবিতা, পুরো কবিতাটা লম্বা একটা কবিতা আমরা পড়লাম শেষ পর্যন্ত আর কি। আমি এখানে একটু দেখিয়ে দিতে চাই। পাঠের উদ্দেশ্য দেখেন, এই কবিতা পাঠ করে শিক্ষার্থীরা শোষক শ্রেণীর নিষ্ঠুর শোষণ ও গরিবদের দুর্দশা সম্পর্কে জানতে পারবে, গরিবদের প্রতি তার সহানুভূতিশীল হবে তারা। ঠিক আছে? এটা বলছে। এই যে এখানে আমরা দেখতে পারি লাস্টের টুকু যদি একটু পড়ি, এই কবিতার মাধ্যমে কবি দেখাতে চেয়েছেন সমাজে এক শ্রেণীর লুটেরা বিত্তবান প্রবল প্রতাপ নিয়ে বাস করে। মানে যারা লুট করে, অন্যের সম্পত্তি হস্তগত করে, তারা মানে নিজেরা তো চোর, তাই না? চোর ডাকাতের মতোই তো অবস্থা তাদের। কিন্তু তারপরও তারা খুব দাপটের সাথে বসবাস করে সমাজে। তারা সাধারণ মানুষের সম্পদ লুট করে সম্পদশালী হয়। তারপরও তারা সমাজের উচ্চ শ্রেণী হিসেবে পরিগণিত হয়। তারা অর্থ, শক্তি, দাপটের জোরে অন্যায়কে ন্যায়, ন্যায়কে অন্যায় বলে প্রতিষ্ঠা করে। ২ বিঘা জমি কবিতাটিতে কবি এদের স্বরূপ তুলে ধরেছেন। তাদেরই চিত্র এখানে কবি তুলে ধরার চেষ্টা করেছেন। সো এইটাই ছিল আজকের কবিতা। নিচে কবি পরিচিতি রয়েছে। সুন্দর করে এগুলা পড়ে নিবেন। এগুলা বেশ ইম্পোর্টেন্ট। অল্প একটু আছে, এগুলা পড়ে নিবেন। প্রত্যেকটা লেখাগুলোই কিন্তু এখানে ইম্পোর্টেন্ট দেওয়া রয়েছে। সো আর কথা না বাড়াচ্ছি, আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফিজ।